এই যে বাইরে গেছিলাম, সবচেয়ে শিক্ষা হয়েছে জীবনে, ইউ ক্যান ডু এনিথিং। ছেলে মানুষের কাজ করতে কোনো লজ্জা কিছু নাই। বার্গার কিং এ কাজ করছি, ফার্স্ট শিফটের ডিউটি কি ছিল, এক ডিজেবল লোক টয়লেটে পু করে গেছে, টয়লেট পেপার ব্লক হয়ে আছে। তো ওইটা যদি তুলতে পারি জীবনে প্রথম শিফট বার্গার কিং এ, তাহলে সবই পারো। প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা ফরেন ডিপার্টমেন্ট আছে এবং ওদের কাজই হচ্ছে বিদেশি স্টুডেন্ট যারা আছে তাদেরকে হেল্প করা। এই হেল্পটা তারা বিনামূল্যে করে, এটার জন্য আপনাকে ফোনই করা লাগবে না, এটা সাহস করে একটা ইমেল করে। আমার মনে হয় বাংলাদেশ থেকে মানুষজন আসার আগে স্কিল তো ডেভেলপ করবে, তার আগে যে জিনিসটা ডেভেলপ করা আসলে ম্যানার শেখা হবে। ম্যানার শিখে আসা উচিত, আর হার্টটাকে ক্লিন করে আসা উচিত, মানে একদম একটা ভ্যাকুম মারা উচিত। প্রথমত পোল্যান্ডে আসার জন্য তো মানুষ তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আমি দেখছি মাথা ইয়া হয়ে গেছে। অস্ট্রেলিয়া ক্রিকেট খেলতাম, ওইখানে আমার আম্পায়ারিং কোর্স করা ছিল। আমি শনি রবিবারে কাতারে আম্পায়ারিং, আবার একবেলা খেলতাম, খেলেও কিছু টাকা পাইতাম, আবার আম্পায়ারিং করে দিতাম। আমার ফার্স্ট রেস্টুরেন্টে যেদিন কাজ করতে 4 ঘন্টা বাসন হচ্ছে, টানা 4 ঘন্টা বাসন হচ্ছে। যারা নতুন বিদেশে চিন্তা ভাবনা করছে তাদেরকে বলবো যে ভাই, এমন জায়গায় যাও যেখানে ক্রাউড, তুমি দাম পাবা এবং তোমার কম্পিটিশন কম থাকবে, তুমি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে, অনেক অপশন পাবা। প্রত্যেক বছর $20,000 দেওয়া কিন্তু খুব চারটিখানি কথা না। এবং আব্বুর জব গেছিল, তারপরেও আব্বু অনেক কষ্ট করে এই টাকাগুলা ম্যানেজ করছে এবং ওইটাতে আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। ফুল টাইম স্টাডি করে যারা গ্র্যাজুয়েশন করছে এবং সার্টিফিকেট হাতে পেয়েছে তাদের কিন্তু পোল্যান্ডের কোনো সেক্টরে কাজ করতে লাগে না। মহিউদ্দিন আমাকে অ্যাডভাইসগুলো দিল যে তুমি এমন একটা বয়সে আছো যেখান থেকে রিস্টার্ট করা কোনো ব্যাপারই না হবে। আমি খুবই অসুস্থ হয়ে গেছি, আলসার আমার একটু ফুড হ্যাবিট বাজে হয়ে গেছিল। টাকা বাঁচাবো বলে ম্যাকডোনাল্ডসে ইফতার করতাম প্রাইস দিয়ে বা বার্গার দিয়ে, ওটার থেকে আমার খুবই বাজে আলসার হয়ে যায়। আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন একটা সেগমেন্ট চালু করতে যাচ্ছি যেখানে আমরা পোল্যান্ডে যারা বাস করতেছি অথবা ইউরোপে যারা বাস করতেছি অনেকদিন যাবত বা নতুন আসছি, সবার সাধারণ মানুষের কথা নিয়ে, সাধারণ মানুষের সাকসেস স্টোরি নিয়ে, কিভাবে তারা জীবনযাপন করতেছে, কিভাবে তারা কোত্থেকে উঠে আসছে পোল্যান্ডে বা ইউরোপের কোন দেশে থাকতেছে, কি স্ট্রাগলের মতো দিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আজকে আছে সাকিব, খুবই ক্লোজের ছোট ভাই। আর আমি আর কথা বাড়াবো না, ওর পরিচয়টাও নিজে দিবে এবং কিভাবে পোল্যান্ডে আসছে, কিভাবে পোল্যান্ডের শুরু, সবকিছু নিয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে। তো ভিডিওটা না টেনে দেখবেন। ধন্যবাদ। শুরুতে শর্ট ডিসক্রিপশন দেই। এই আমি নাজমুল সাকিব, আমি পোল্যান্ডে 2018-তে আসি। আমি আসছি কাতার থেকে। তো এখানে স্টুডেন্ট ভিসায় আসি এবং ইউনিভার্সিটি অফ রোস্তভ থেকে পড়াশোনা শেষ করে এখন বিএনওয়াইতে আছি। তোমার পোল্যান্ডের আগের জীবনটা, মানে অস্ট্রেলিয়াতে তুমি ছিলা, প্রায় কতদিন ছিল অস্ট্রেলিয়াতে? আমি 2005-এ কাতারে যাই প্রথমে। আচ্ছা আমি তখন ক্লাস 5-এ। তো এর আগে আব্বু থাকে 86 থেকেই। তো কাতারে আমাদের যাওয়া আসা ছিল। আচ্ছা আমার জন্ম 92-তে। এরপরে আমরা কাতারে যাওয়া আসার মধ্যে ছিলাম। সামার ভ্যাকেশন হলে কাতারে যাইতাম, থেকে আসতাম। 2 বার গেছি এরকম। 2005 আমরা পার্মানেন্টলি চলে যাই। একদম মুভ করছে আব্বু, সবাই। আম্মু এবং আমার যমজ ভাই বোন, আমি, সবাই আমরা একসাথে পার্মানেন্টলি মুভ করি। তো ওইখানে আমি এসএসসি এইচএসসি কমপ্লিট করি। আমার এসএসসি 10-এ, এইচএসসি 12-এ। কাতার থেকে এসএসসি পরীক্ষা দেওয়া যায়? হ্যাঁ, কাতার থেকে এসএসসি পরীক্ষা দেওয়া, কারণ বাইরে যে 7টা স্কুল হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ। এগুলো হচ্ছে ঢাকা বোর্ডের আন্ডারে। 7টা স্কুল বলতে আপনার জেদ্দা, আচ্ছা, সৌদিতে, সৌদি আরব, মিডল ইস্টের মধ্যে মিডল ইস্টে, সবকিছু। ওমানে আছে, বাহরাইনে আছে। তো এই স্কুলগুলা পরীক্ষা হতো এম্বাসিতে। হ্যাঁ তো আপনারা যেরকম 10টায় পরীক্ষা দিতে বসতেন, হ্যাঁ হ্যাঁ। আমরা 7টায় বসতাম। মানে টাইম জোন ঠিক রেখে আর কি। টাইম জোন, ওই যে ক্লোজ যে টাইম জোন, হ্যাঁ যেটা হ্যাঁ। হয়তো পোল্যান্ডের পক্ষে সম্ভব না। না, এটা ওই 6 ঘন্টা ডিফারেন্স। বাংলাদেশের মধ্যে। তো 10টা ও, মানে সকাল 10টা মানে এখানে তো ভোর 4টার সময় হ্যাঁ, পরীক্ষা দিয়ে যেতে হবে। এমন হয়েছে তো আমার ভাই বোন যখন পিএসসি পরীক্ষা দেয়, ওরা, আমার সালটা মনে নাই, পিএসসি পরীক্ষা কিন্তু বাংলাদেশে একবার সকালে শুরু হয়েছিল 8টা বা 9টার দিকে। আচ্ছা, তো তোমাদের সেই হিসেবে ওরা ছোট ভোর ছোট 5টায়? বাচ্চা 5টা বাজে আম্মু ওদেরকে বিছানা থেকে তুলে নিয়ে গেছে, চলো যাই পরীক্ষা চলো দিতে। যাই পরীক্ষা দেন। পিএসসি হায় পরীক্ষা হায়। ক্লাস 5-এর, ঘুমই ভাঙে নাই। আমার ভাইয়ের তো ঘুমই ভাঙে না, এখনো আমার ভাইয়ের ঘুম ভাঙে না মাঝে মধ্যে, তখন তারও ছোট। হ্যাঁ। তো আমরা ওইভাবে পরীক্ষা দিতাম। আর পরীক্ষাটা হয়তো এম্বাসিতে এবং আমাদের লাইক ম্যাজিস্ট্রেট থাকতো, ধরেন এম্বাসির যেরকম এখানে ওই যে আমাদের ফুটবল খেলায় গেস্ট আসছিল যে হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট ফার্স্ট সেক্রেটারি যেরকম সেক্রেটারি থাকে বা যেরকম, হ্যাঁ। মানে লেবারের হেড অফ লেবার, এই টাইপের একটা বিভিন্ন ডেজিগনেশন থাকে এম্বাসিতে। তো উনাদের থেকে কেউ আমাদের ম্যাজিস্ট্রেট মেসেজ হইতো করবেন আস্তে বা আস্তে। অ্যাম্বাসেডর নিজে ম্যাজিস্ট্রেট হইতো।
হয়ে আমাদের পরীক্ষা হতো। আমাদের পরীক্ষা হতো এম্বাসিতে, এবং পরীক্ষার শেষে আমাদের আবার প্র্যাকটিক্যাল যেগুলো হতো, হ্যাঁ। এগুলো আমাদের স্কুলে হতো, বাট এখানে ইনভিজিলেটর হিসেবে আসতো লেটস সে পাকিস্তানি স্কুলের একটা টিচার, আচ্ছা, বা ইন্ডিয়ান স্কুলের একটা টিচার, বা আরবি কোনো স্কুলের একটা টিচার, মানে একটা বাহিরের বাহিরের পরিদর্শক অন্য থাকতো আর পরিদর্শক কি, থাকতো আর যাতে কি, এক্সামটা বায়াসটা না হয় আর কি। বায়াসটা হ্যাঁ। না হয়। So, ওনারাই আমাদের ভাইবা টাইবা এগুলো নিত। তো কাতারে আমার এসএসসি এইচএসসি দুইটাই, এবং আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, এবং আমাদের, আমি যতদূর জানি আমাদের খাতাগুলো ক্যাডেট কলেজে যাইতো, আচ্ছা, যেহেতু ক্যাডেট কলেজগুলো বাংলাদেশ ইংলিশ মিডিয়াম। তো ওইখানে আমার এইচএসসি এসএসসি শেষ করার পরে ভারতে আমি প্রথমে ট্রাই করি কাতারে থেকে যাওয়ার। আচ্ছা, তো কাতারে আমি কাতার ইউনিভার্সিটিতে, এবং আর ওইখানে প্রাইভেট কতগুলো ইউনিভার্সিটি ওইখানে ইয়া করি। তো মানে তখন কাতার ইউনিভার্সিটিতে একটা প্রবলেম হয়েছিল, যে মানে বিজনেসের স্টুডেন্ট বেশি হয়ে গেছিল, তো আচ্ছা। ওরা ওই বছরটা একটু ফ্রিজ রাখছিল। তো আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট, ওই ক্ষেত্রে আমি ওই মানে মানে আনলাকি আর কি হয়ে আচ্ছা, যায়। তো ওটা বলে পড়ে নাই আর হ্যাঁ, কি। পরে আমি প্রাইভেট ইউনিভার্সিটি ছিল ওইখানে, বলে আপনার হচ্ছে নর্থ আটলান্টিক কলেজ অফ নর্থ আটলান্টিক কাতার। আচ্ছা, এটা আবার কানাডিয়ান ইয়াতে, মানে কানাডার একটা ইউনিভার্সিটির ব্রাঞ্চ। আচ্ছা, তো ওইখানে আমি যখন চিন্তা করলাম যে ওইখানে আমাকে কানাডিয়ান ধাঁচে পড়তে হবে বা ওদের কারিকুলামে পড়তে হবে, এবং অবশ্যই টিউশন ফিস কানাডিয়ান কানাডা স্ট্যান্ডার্ডই হবে। স্ট্যান্ডার্ডে, তো আমি চিন্তা করলাম যে প্রচুর তাইলে কেন, এক্সপেন্সিভ। মানে আমি এখানে পড়তে হতো, আমি কানাডাতে গিয়ে পড়তে পারি, বা অন্য কোথাও ওভারসিজ পড়তে। তো আমার প্রথম, আমি যেটা করি, নিজে নিজে ইউনিভার্সিটি খোঁজা শুরু করি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং আমি প্রথমে ইউকে টার্গেট করি, কারণ আমার ক্রিকেটের প্রতি একটু ফ্যাসিনেশন ছিল। তুমি কাউন্টি তো ক্রিকেট ক্রিকেট হ্যাঁ, এগুলো তুমি তো দেখতাম ক্রিকেটের প্রতি তো খুবই, এখনো তো তোমারই আছে। এখনো আছে, এখন যদিও ওভাবে খেলা হয় না। তো আমি ওই যে অ্যালিস্টার কুককে খুব ভালো লাগতো আমার। আচ্ছা, তো ও এসএক্স এ খেলতো, যতদূর মনে পড়ে আমার। তো আমি ইউনিভার্সিটি এসএক্স এ একদিন মেইল করি হ্যাঁ, এমনি বসে বসে, যে আমি ভর্তি হব, আচ্ছা, কি আমার এই ব্যাকগ্রাউন্ড, একটা সিভি বানায় আমি পাঠাই দিছি ইউনিভার্সিটি অফ এসএক্স। ওমা, এক সপ্তাহ পরে রেসপন্স চলে আসলো, সবকিছু একদম হ্যাঁ, দেখলাম হ্যাঁ, যে মানে একদম মানে সিস্টেমেটিক্যালি আমাকে বললো কি কি করতে হবে। তা আমি করলাম, করার পরে কিছু মানে অ্যারাউন্ড 200 পাউন্ড বা 150 পাউন্ডের মতো, ওই যে যেটা ইনিশিয়াল অ্যাডমিশন ফি যেটা, অ্যাডমিশন ফি আর কি, রেজিস্ট্রেশন ফি যেটা বলে। রেজিস্ট্রেশন ফি, ওটা আমি করলাম। করার পরে আমাকে ওরা সবকিছু দিল, আমাকে স্কলারশিপও দিল এসে। তো তখন আমাদের আবার, আমার ফ্যামিলির একটা রিলেটিভস অনেক আগের থেকে ওইখানে থাকে। আচ্ছা, তো আব্বু আম্মু একটু পজিটিভ ছিল যে পাঠাবে, যেহেতু হ্যাঁ, পরিচিত মানুষজন আছে। কারণ আমি তখন মাত্রই 18 হইছি, আচ্ছা, বোঝেন না। তো তারপরে আর কি কিছু ফ্যামিলিগত কারণে জিনিসটা আর আগায় না। আচ্ছা, না আগানোর পরে আমার ধরেন ওইখানে আর যাওয়া হয় না। এর মধ্যে আমি আবার টার্গেট করে নেক্সট অস্ট্রেলিয়া, কারণ 2015 ওয়ার্ল্ড কাপ হবে অস্ট্রেলিয়ায়। আচ্ছা, তো আমার খুব ইচ্ছা আমি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখবো। তো পরে আমি ওই যে সেম অ্যাজ ইউজুয়াল আমি অস্ট্রেলিয়ায় এইভাবে ইমেল করা শুরু হুম, করি। হুম, হুম, আমাদের ওইখানে কাতারের একটা মানে কমিউনিটি, বাঙালি কমিউনিটি, যেটা আমাদের স্কুল যে হুম, আছে, হুম, হুম, হুম। বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ, এই স্কুলের একটা ট্রেডিশনই ছিল ইন্টার পাস করলে অস্ট্রেলিয়া, মানে ম্যাক্সিমাম আচ্ছা, অস্ট্রেলিয়া যাবে, আর বাংলাদেশে যারা যাবে তারা হয়তো মেডিকেল অথবা শিকদারে, আচ্ছা, মেডিকেল সিকদার এগুলাতে, মেডিকেল মানে একটা ট্রেডিশনই ছিল এরকম। তো আমাদের তো ওইখানে স্কুলের অনেক বড় ভাইরা আছে, আপুরা আছে। তো ওখানে একটা বড় ভাই, আমার খুবই রেসপেক্টেড বড় ভাই কাইনুল ভাই, কাইনুল ভাইয়ের সাথে আমি যোগাযোগ করলাম। কাইনুল ভাই আবার আমাদের ক্লাসের একটা মেয়েকে বিয়ে করে, সো আগে ওনাদের আচ্ছা, একটা অ্যাফেয়ার ছিল, সেই হিসেবে আমাকে আবার খুব ইয়া করতো, দুলাভাই হয়ে গেল আর দুলা কি। ভাই আর কি। আচ্ছা, তো কাইনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে উনি আমাকে কিছু ইউনিভার্সিটি ইয়া করে, প্রপোজ করে, আমি ওগুলা দেখি ইয়ে করি, পরে আমি যে নর্মালি ইমেল করা শুরু করি। তো ইমেল করে বিভিন্ন জায়গা থেকে আমি প্রপোজাল পাই। তো আমি ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনি চুজ করি, এবং নিজে নিজে আমি কিন্তু এখানে কোনো এজেন্সি মানে না কোনো কিছু এজেন্সি না। ইয়াতে যাই নাই, শুধু আইডিপির থ্রুতে আমি জাস্ট ভিসার জন্য একটু হেল্প নিয়েছিলাম। আচ্ছা, বাট অ্যাডমিশন আমি নিজে নিজে করছি, সবকিছু করছি, অফার লেটার টফার লেটার সব আমি নিজে বের করছি। তো এখানে একটু জিনিস একটু বলে রাখা ভালো, বিশেষ করে আমাদের যারা অডিয়েন্স, যারা স্টুডেন্ট আছেন, আপনারা কিন্তু সবাই চেষ্টা করে যে একটু ভয় পায় নিজে নিজে কিছু কাজ করার, কিন্তু আপনি যদি চেক করে দেখেন প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা ফরেন ডিপার্টমেন্ট আছে, এবং ওদের কাজই হচ্ছে বিদেশি স্টুডেন্ট যারা আসতেছে তাদেরকে হেল্প করা, এবং এটা এই হেল্পটা তারা বিনামূল্যে করে, এটার জন্য আপনাকে কোনোই করা লাগবে না, জাস্ট সাহস করে একটা ইমেল করেন,
পুরাই আপনাকে দেখবেন ব্রোশার থেকে শুরু করে পার্সপেক্টিভ স্টুডেন্টদের জন্য যা ডিটেলস আছে কিভাবে স্টেপ বাই স্টেপ গাইড পাঠিয়ে দিবে। তো আশা করি টিপসটা কাজে লাগবে আপনাদের। ওই যে বেসিক্যালি আপনি যেটা বললেন যে 200 টাকা আমরা যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হ্যাঁ ফি, রেজিস্ট্রেশন ওইটাই কিন্তু পেমেন্ট। ওইটাই। ওইটাই কিন্তু লাইক আপনি এজেন্টকে দিচ্ছেন, লাইক আপনাকে আমি দিব, আপনি আমাকে একটা এনরোলমেন্ট হ্যাঁ কনফার্মেশন এনরোলমেন্ট এনে দিবেন। তো ওইটা আমি নিজে নিজে করে করার পরে ভিসার ক্ষেত্রে আমার আইডিবি হেল্প নিতে হয়েছিল, কারণ কাতারে এম্বাসি নাই, অস্ট্রেলিয়ান, আচ্ছা দুবাই বেস্ট। সো ওই ক্ষেত্রে যেমন ডকুমেন্ট ডিএচএল এ পাঠানো, পাসপোর্ট হুম 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 যাবে, হুম হুম এটা হুম। আবার এম্বাসি যাবে, তো ওইটা মাঝখানে একজন মিডলম্যান থাকলে হয় কি তার উপর একটু রেসপন্সিবিলিটি থাকে। তো আর হ্যাঁ তারা হচ্ছে এক্সপার্ট, এটা তারা কাজই expert, করে এটা। তারা হ্যাঁ কাজে। তো ওই ক্ষেত্রে আমি ইয়া করে আমার ভিসা টিসা সব ওইখান থেকে হয়ে যায়, এবং আমি 2013 এর জানুয়ারির 13 তারিখ অস্ট্রেলিয়ায় যাই। দেড়শো মনে আছে জোস। একদম, কারণ লাইফের এটা তো মনে করেন যে একটা কি বলবো স্টার্ট, মানে আপনি একটা ধাপ শুরু হলো একটা আর কি। আপনি যেরকম ফার্স্ট যখন যাকে প্রেম করছেন, প্রপোজ করছেন কবে, বা তার সাথে কবে আহ, ডেটে গেছেন, বা আপনার বাবা আপনাকে প্রথম কোন দিন সাইকেল কিনে দিছে, বা আপনার মা কোন খাবারটা আপনাকে প্রথম খাওয়াইছিল ছোটবেলায়, বা বার্গার, বা এখন তো হরও হয়ে এখন তো গেছে, বাট আমার এখনো মনে আছে আম্মু কোন দিন আমাকে স্কুলের পরে আমি ভালো মার্কস পাইছি, আমাকে বলছে যে আজকে তোমাকে আমি বগুড়ায় ওই যে একটা নামকরা ক্যাফেটেরিয়া ছিল পদ্মা ফুডস বলতো, ওইখানে খাওয়াবো, বা এশিয়ার মিষ্টি খাওয়াবো। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসগুলো তো ওই ওই ধাঁচের কারণে আমার এখনো মনে আছে ডেটটা, এবং আমি খুবই মনে করেন যে এটা স্বাভাবিক, এখন যে ইন্টার পরীক্ষা দিচ্ছে সে দেখতেছে যে হয়তো এই ভিডিওটা, হুম, হুম। সেও এরকম চিন্তা করতেছে আমি বাইরে যাব, সো সে যেদিন যাবে তারও ভিতরে এক্সাইটমেন্টটা ওটা কাজ এসে করবে কাজ আর কি। করবে ডেফিনেটলি সো ডেফিনেটলি। ওই এক্সাইটমেন্ট থেকে আমার মনে আছে, এবং আমি যাওয়ার পর আমি ওইখানে 3 বছর পড়াশোনা করি, এবং আমার একটা লাইফের ওইখানে একটা বড় একটা ধাক্কা হয়ে যায়। তো আমি ওইখানে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনিতে পড়া শুরু করি এবং পড়াশোনা করি, এবং ওইখানে কমিউনিটির সাথে ভালো অ্যাডজাস্ট হয়ে যাই। ক্রিকেট খেলতাম, সবকিছু পার্ট টাইম জব। আর যেহেতু বললাম আমার স্কুলে অনেক বড় ভাইরা ছিল, আপুরা ছিল, তারা অনেক হেল্প করছে। যত সহজে আমি লাইফটা লিড করতে পারছি ওনারা না থাকলে হয়তো হইতো না। এটা ঠিক, এটা ঠিক। আসলে সবার ক্ষেত্রেই কারো হ্যাঁ, না কারো হেল্পের একটা help। দরকার আছে এটা আমি একটা এখনো মনে স্টেজে। রাখি। এটা দরকার আছে। এই জন্য আমি আমার যে প্রথমে কন্টেন্ট শুরুটা হয়েছিল হ্যাঁ, হেল্প করার জন্যই, কারণ আমি দেখছি যে এখন আমি ধরো একা মানুষ, একজনকে হেল্প করতে গেলে একজনকে করা হলো, বাট স্টেপ বাই স্টেপ যদি আমি একটা গাইড তৈরি করি, যেমন আমার হ্যাঁ, প্রথম ভিডিওটা ছিল মানে কিভাবে যে প্রোফাইল যে ফোনে করবে হ্যাঁ, মানুষজন, হ্যাঁ, এটা এটা নিয়ে। আমি অনেকবার দেখছি, তারপরে আবার ওইটাও দেখছি, ওই যে ইন্টারনেটের বিল আছে না, হ্যাঁ ট্যাক্স ইন্টারনেট বিল কেন্দ্র করে ই দিয়ে টাকা রিফান্ড করা যায় পিট হ্যাঁ, সাবমিটের জন্য। পিট সাবমিটের আচ্ছা পিট জন্য। সাবমিটের জন্য তখন আমি দেখছি যে না, এটা আমি একটা ভিডিও করি এটা, হ্যাঁ আমার হয়তো একটা ভিডিও করাটা আসলে সবাই মনে করে যে ভাই বৈশাখ করে ফেলছে, ভাই জিনিসটা এত সহজ হ্যাঁ, না। এটার জন্য এটা আবার এডিট করা, এটা আবার ই হ্যাঁ, করা, টাইমের ব্যাপার লাগে, 10 মিনিটের সময় একটা ভিডিও করতে 1-1.5 ঘন্টা লেগে যায়। তো আমার কথা হচ্ছে আমি 1 ঘন্টা দিলাম, এটা থেকে যাবে জিনিসটা। থেকে যাবে এক্স্যাক্টলি। এবং আজকে যে হয়তো 5 বছর 10 বছর পরেও এই জিনিসটা একজন মানুষকে হেল্প করবে। হ্যাঁ, যেমন এই যে ইন্টারনেটের যে বিলটা, হ্যাঁ এটা সত্যি কথা বলতে যখন অনেকেই স্টুডেন্ট জানে না। যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু ভাই 50 টাকা অনেক। অনেক হ্যাঁ 50 ইজ এ হিউজ মানি। হিউজ মানি। তো এগুলো আসলে মানুষকে আর অনেকভাবে উপকার ভালো টাকা করে, রিফান্ড করে তো, ভালো 300 টাকা সাড়ে রিফান্ড 300 করে। টাকা মতো রিফান্ড হয়তো। আর প্রোফাইল জফনের যে বিষয়টা আছে এটাও আমরা অনেকে জানি না। তো এগুলো আসলে যে আছে না ঘরে বসে শেখা। আর এখন কিন্তু প্রোফাইল যা ফোনে ম্যান্ডেটরি হয়ে যাবে আর কিছুদিন হ্যাঁ, পরে, কারণ হচ্ছে আমরা যে টিএসসি আবেদন করি এটা কিন্তু এখন সব ম্যানুয়াল হচ্ছে, তাই না? অনলাইনে হ্যাঁ, আবেদন করে এটা সম্পূর্ণ ম্যানুয়ালটা বন্ধ হয়ে যাবে, ওরা সবকিছু অনলাইনে করবে, এবং ডকুমেন্ট যখন মানুষ পাঠাবে ওই প্রোফাইল যা ফোনে দিয়ে অনলাইনে সাইন করে পাঠাইতে হবে। ওইখানকার প্রেক্ষাপটে বলবো ভালোই ছিলাম, পড়াশোনাও ঠিক ছিল। একটু অফ ছিলাম মাঝখানে পড়াশোনা নিয়ে, কারণ হয়তো আহ ওই যে একটা আছে না মানে কমফোর্ট জোনে চলে যাওয়া, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। ওইখানে একটু কমফোর্ট জোনে চলে গেছিলাম, কারণ আমার ওখানে বড় ভাইরা ছিল, এর ছিল, হুম হুম। তাদের সাপোর্টটা অনেক বেশি ছিল আমার প্রতি। তো আমার কাছে মনে হয়েছে যেন সবকিছু সহজ। আচ্ছা। তারা আমাকে অনেকবার ওয়ার্ন করছে যে তুই ফোকাস হ, তুই এটা কর, তুই একটু অফ ট্র্যাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, লেটস গেট ব্যাক টু দ্য থিংস ইউ নিড টু ডু। তো আমি ওইসব জায়গায় একটু অফ ট্র্যাক হয়ে গেছিলাম এবং খুব ইজি নিয়ে নিয়েছিলাম, মানুষজনকে খুব সহজে বিশ্বাস করতাম এই সেই। তো ওইখানে পড়াশোনা এবং কাজ সবকিছু ব্যালেন্স এর মধ্যে আবার হঠাৎ করে আব্বুর জব চলে যায়। জব চলে যাওয়ার পরে ব্যাপারটা হয় কি, খরচের জিনিসটা তখন আমাকে একটা ধাক্কা দেয়। ঢাকা যাচ্ছে বড় এর আগে আমি ছেলে। খরচটা বুঝি নাই, কারণ 20,000 21,000 ডলার পার ইয়ার আব্বু দিত, প্রথম 2 বছর দিছে। আমি জাস্ট পার্ট টাইম করে কিছু টাকা জমাইছি, সামান্য দিছি, বাট হ্যাঁ। বাল্ক অ্যামাউন্টটা তো আব্বুই দিছে। থার্ড ইয়ারে গিয়ে ধাক্কাটা লাগে আমার। ধাক্কাটা যখন লাগে তখন আমি রিয়েলাইজ করা শুরু করি যে না, আমাকে
এদিক সেদিক টাকা খরচ করা বা একটু খাবার দাবার বিভিন্ন কিছু আমাকে একটু ক্যালকুলেট করে চলতে হবে। আমার মন চাইলেও আমার কালকে ক্রিকেট খেলতে যাওয়ার দরকার নেই, এটা আমার কাজ না। তো তখন আমি জিনিসগুলো আস্তে আস্তে রিয়েলাইজ করা শুরু করি। তো ওই টাইমে আমি কাজ করলে টাকা পাবো, হুম, হুম, হুম। বা শিফট ক্যান্সেল করে আমার তো খেলতে যাওয়ার দরকার নেই, আমি তো ভাই প্রফেশনাল ক্রিকেটার না। তো এরকম ইয়া লাগার পরে আমি চিন্তা করি যে খরচটা যেহেতু বেশি মানে বার্ডেন হয়ে যাচ্ছে আমার উপর, তো আমি ইউনিভার্সিটি চেঞ্জ করি। তো তখন আমি কি করলাম, আমি ইউনিভার্সিটি চেঞ্জ করার জন্য একটু এদিক সেদিক খবর নিলাম। হুম, হুম, হুম। তো এই যে এইটাই হচ্ছে শিক্ষা, যে আমি যে নিজে মানে সবকিছু করে অস্ট্রেলিয়া পর্যন্ত গেলাম, আমি যে ইউনিভার্সিটি চেঞ্জ করা এটা তো আরো সহজ কাজ এবং হ্যাঁ, হ্যাঁ, বিচার টিচার হয়ে গেছে, কিছুই হ্যাঁ। না। আমি কি কারণে যেন এই কাজটা অন্যজনের হাতে দিলাম, হাই। আমি এই জিনিসটা এবং বললাম ওই যে আমি আমি আসলে এটা প্রাউড ফিল করে বলতেছি না, বাট আমি বাংলাদেশে খুব একটা চলাফেরা করি নাই, বা বাংলাদেশের যে বাংলাদেশের চিটিং বাটপারের একটা ব্যাপার আছে সব জায়গাতেই, টুকিটাকি এদিক সেদিক হয়, এই জিনিসগুলো আমি কখনো ফেস করি নাই, কারণ কাতার ইজ ভেরি ট্রান্সপারেন্ট। তো আমি জানি না যে এরকম মানুষ ধোকা দিবে হিসেবে, তো আমি অস্ট্রেলিয়া এরকম একটা এজেন্সির কাছে যাই, ওনার কাছে গিয়ে আমি কথা বলি এবং তারা বলে হ্যাঁ সম্ভব, জাস্ট তোমার ইউনিভার্সিটি ইয়ে করলেই হুম, হবে, হুম, হুম, হুম। এখান থেকে এখানে তো তুমি ইউনিভার্সিটি ভর্তি হবা, টিউশন ফিস দিবা, তোমাকে কনফার্মেশন অফ এনরোলমেন্ট সিওই ইস্যু করবে, আর আগের ইউনিভার্সিটি থেকে তুমি সব ডকুমেন্টস আনবা, তোমার ক্রেডিট গুলো ট্রান্সফার হবে এখানে, যেহেতু সেম সিম্পল সেম খুব কান্ট্রি কোনো, এবং খুবই সিম্পল লাগলো আমার কাছে শুনে। তো আমি যেহেতু কাজ করতেছি, আমি যেহেতু যেহেতু বললাম ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, তো হয়তো কিছু ফিজের বিনিময়ে কাজটা হয়ে যাচ্ছে, আমি এই কথা বলে ওনাদেরকে দায়িত্বটা দিয়ে দিলাম। এখন দায়িত্ব দেওয়ার পরে আমি ইউনিভার্সিটি চেঞ্জ হলাম, আমি পরে ওই ইউনিভার্সিটিতে গেলাম, কয়েকদিন ক্লাস করলাম। সত্যি কথা বলতে ইউনিভার্সিটিটা খুব একটা ভালো ছিল না, আচ্ছা। মানে আমাকে অনেক কিছু বলছিল, কিন্তু আমি যেয়ে দেখলাম যে ইটস লাইক এ রুম, একটা রুমের মধ্যে একটা সিম্পল খালি ক্লাস করাইতেছে। তো আমি পরে বললাম যে আমার তো ভালো লাগতেছে না, এসে পরে বললো ঠিক আছে তুমি যদি চেঞ্জ করতে চাও পরের সেমেস্টার আরেক ইউনিভার্সিটিতে দিব। হুম, হুম। তো এই কথা বলে ইয়া হলো। তো এটা আমি পরে রিয়েলাইজ করছি, বা এখন আমার মনে হচ্ছে আমি যখন ওই ইউনিভার্সিটিতে ক্লাস করতে যাইতাম, এবং সত্যি কথা বলতে কেন জানি তখন আমি এই কথাটা কারোর সাথে শেয়ারই করি নাই, আচ্ছা। কোনো কারণে, হয় ব্যস্ততার কারণে বা হয়তো মাথায় থাকতো না, বা মনে হয় না যে এটা বলা দরকার। আচ্ছা। তো আমার যে রুমমেট ভাইরা ছিল, বড় ভাইরা, আরিফ কাউরে ভাইরা, কেউই জানতো না এসব কেউ এই জানতো না, কথা। কেন জানি আমি বলি নাই, এমন না যে আমি লুকাইছি, আমি ইউনিভার্সিটি চেঞ্জের কথা আমি বলতে বলা হয়নি ওনাদের সাথে, কারণ ওনারাও ব্যস্ত মানুষ, আমিও ব্যস্ত, এবং খুবই বিজি লাইফ ভাই, অস্ট্রেলিয়ার লাইফ ভাই, এটা তো দৌড়ের ওপর সবসময়, দুই তিনটা জব না করলে টিকা মুশকিল। সপ্তাহে একদিন দুই দিন দেখা হতো ওনাদের সাথে, একই বাসা বাসায় থাকতেন। একই বাসায় থাকতাম, তারপরে সবচেয়ে দেখা হচ্ছে শনিবারে বা কোনো একদিন রাত্রে যদি ঘুম ভেঙে যায়, বাকিটা ফোনে মেসেজে কথা হয়। তো তারপরে একদিন হঠাৎ করে কি হলো, আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে বর্ডার গার্ডের একটা ইমেল পাইছি। আচ্ছা। কি হয়, বর্ডার গার্ডের ইমেল আসলো কেন? তো তখন বর্ডার গার্ড থেকে ইমেল দিল, এবং ইমেলটা আমি পড়লাম, পড়ার পরে আমি দেখি যে আমার স্টুডেন্ট ভিসাটা রিভোক করা হয়েছে, সাব ক্লাস 573 হ্যাজ বিন রিভোক। এই কি কারণে? এই যে ইউনিভার্সিটি চেঞ্জ হয়েছে, এটা আপনাকে প্রপার ভাবে জানানো হয় নাই, বা আচ্ছা। আমার সত্যি কথা বলতে এখন মাথায় নাই, বাট ওই রিভোক ওয়ার্ডটা আমার এখনো মনে মনে আছে। আছে এবং আমার এখনো চোখে ভাসে। তো তারপর আমি সাথে সাথে উঠে আমি 2 ঘন্টার মতো আমি ফ্রিজ, কি করব এখন। এখন বাসায় ইনাদেরকে বললে তো মানে বলবে তুই কি করছিস, তুই তোর ভিসা রিভোক করে ফেলছে, বকা দিবে। এবং আমি এখনো বারবার বলি, ওনারা আমার বড় ভাইয়ের মতো, একটা বাংলাদেশের একটা ছোট ভাই যেরকম বড় ভাইয়ের আশেপাশে সিগারেট খেতে ভয় পায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি ওনাদেরকে এখনো আমি ভয় পাবো। ওনারা যদি আমাকে বলে কেমন আছিস, আচ্ছা। আমি এখনো ভয় পাবো। আমি ওনাদেরকে এত রেসপেক্ট করি এবং এত শ্রদ্ধা করি। তো পরে আমি কি করলাম, ওই এজেন্সিতে গেলাম, এজেন্সিতে যাওয়ার পরে বললাম যে উনি কোথায়, হুম, ওনার নামটা আমার মনে নাই, বাট ফোনে নাম্বার আছে। আমি আসলে মনে করতে চাইও না, কারণ এই জিনিসটা আমাকে খুবই পেইন দেয়। ওই ওই সপ্তাহটা মনে পড়লে যে এই উইকটা আমি ওইখানে, লাস্ট কাটাইছো। উইক আমি কিভাবে কাটাইছি। তো তারপরে ওনাকে পাইলাম না, ওনাকে ফোন দিলাম, পরে ফোনে এর দিকে তো আমাকে কাজে যেতে হবে ভাই,
ওনার পিছে তো আমার পড়ে থেকে লাভ নেই, আমার এদিকে কাজ করতে হবে, কারণ ওইখানে উইকলি ভাড়া, উইকলি খরচ, সাপ্তাহিক বাসা ভাড়া, সাপ্তাহিক খানা খরচ, সাপ্তাহিক সবকিছু হিসাব। তো তারপরে ওনাকে পাই না, ফোন দিলাম, মেসেজ দিলাম, হয় না। তো উনি ইয়া অ্যাভয়েড করে। তো তখন আমি বুঝতে পারলাম যে আমি ট্র্যাপে পড়ে গেছি। তো তারপরেও যাই হোক, আমি নিজেই বর্ডার গার্ডের কাছে গেলাম, বর্ডার ইমিগ্রেশন অফিসে গেলাম, যে আমি কথা বলতে চাই, এটা বলে আমি একজনের সাথে ইয়া করলাম। তো সে সিম্পলি আমার থেকে আমার ডকুমেন্ট নিল, নিয়ে কনফার্মেশন অফ এনরোলমেন্ট এগুলো দেখে সে ওইখানেই আমাকে বলে দিল, তোমার এই কনফার্মেশন এনরোলমেন্ট তো ফেক, ইটস নট কারেক্ট। সো তুমি, তার মানে ওই যে তুমি যে মাঝখানে যে দায়িত্বটা দিছিলা উনি হ্যাঁ, চিটিংটা করছে, উনি এটা মানে একটা ভুয়া একটা ডকুমেন্ট ধরা ভুয়া গেছে, একটা টাকাটা পুরা কনফার্মেশন অফ এনরোলমেন্ট মেরে দিছে। ঢুকায় $7,500 নাই করে দিছে। এখন তো ওনারা ফোনও পাইতেছে না। এখন ওনাকে ফোনেও পাচ্ছি না, ওনার অফিসে গিয়েও পাচ্ছি না। আর প্রথম দিন যখন আমি গেছিলাম ওনার অফিসে, সত্যি কথা বলতে ওই যে উনি নিজে এসে আমাকে অফিস থেকে নিচে থেকে নিয়ে গেছিল। সো ওই লিফট গুলো রেস্ট্রিক্টেড, সব আচ্ছা, সময় আমি ওনার কাছে যাইতে পারি না। যেতে পারবো না। তো আমি ওনার বিল্ডিং এর নিচে বসে থাকি, জর্জ স্ট্রিটে, এটা আমার এখনো মনে আছে। ওনাকে পাই না, পরে একদিন ফোনে পাইছি, একদিন ফোন ধরছে, কারণ এত ফোন দিছি যে ওনার ওই যে অ্যাসিস্ট্যান্টরা যারা ছিল তারা ফোন দিছে, ফোন ধরছি, ফোন ধরে তো গাইলাইছি ইচ্ছা মতো, কারণ পরে যদি এটা না পাই এই গালিগুলো তো দিতে পারবো না। পরে ফোন দিয়ে মনে করেন ইচ্ছা মতো দুমায়া যত গালি জানতাম মানে সব গালি এরে দিছি, দিয়ে পরে কি করব। আর আরেকটা জিনিস পজিটিভ ছিল, যেটা হচ্ছে আমার কাতারের ভিসা অ্যাক্টিভ ছিল, কাতারের রেসিডেন্স পারমিটটা অ্যাক্টিভ ছিল, আচ্ছা আচ্ছা, কারণ আমি ভিসাটা রাখছিলাম। সবাই আমাকে বলছে রাখিস না বা রাখো না, হ্যাঁ, দরকার নাই, এখানেই তো সেটেল হবা। আল্লাহর কি কাম, আমি ওইটা রাখছিলাম বলে হয়তো আজকে আমি এখানে। আচ্ছা, কারণ এখন তো বাংলাদেশ থেকে আবার গেরা বিশ্বের গেলে যে কোনো জায়গায় যাওয়া তো অনেক টাফ। তো বেসিক্যালি এরপর আমি কি করব, এরপর আমি ডিসিশন নিয়ে কাতারে ব্যাক করব, এবং কাউকে আমার বলার মতো আমার এনার্জি ছিল না, কারণ আমি ফুল ডাউন, মানে আমার চিন পুরো ডাউন। মনে করেন যে আমি মনে হয়েছে যে ওয়ার্ল্ড কাপে আমি লাস্ট পেনাল্টিটা মিস মিস করে করছে ফেলছি, এইরকম একটা বুঝছেন? এইরকম আমি মানে মেন্টালি আমি ব্রোকেন, আমি মেন্টালি ডাউন। ডিপ্রেশন হ্যাঁ, সবকিছু চলে ডিপ্রেশনের মনে করেন যে ওই স্কাই হাইয়েস্ট টাওয়ারের, পিক। চাইতো হাই আমার ডিপ্রেশন। পরে আমি কোন রকমে লাগেজ টাগেজ প্যাক করে আমি চলে যাই কাতারে, এবং এয়ারপোর্টে আমি যখন গেটে আমার পাসপোর্টটা দেই, ওখানে একটা বাজার হয়, অ্যালার্ম বাজে ওঠে। একটা অ্যালার্ম বাজে, বিকজ আমার নামে অবশ্যই মানে ডিপোর্টেশন বা যেটাই হোক, হ্যাঁ, রেড ফ্ল্যাগ আমার একটা নামে হয়ে গেছে। তো ইমিগ্রেশন অফিসার আসে, এর আগে আমি একটা ভাইয়ের সাথে শেয়ার করি শুধু, এবং ওই ভাই আমাকে একটা এজেন্টের অ্যাড্রেস দেয়, মহিউদ্দিন ভাই ওনার নাম। ওনার এখন বাংলাদেশে ওনার এজেন্সি আছে, উনি স্টুডেন্ট নিয়ে যায়, এবং খুবই ভদ্রলোক, খুবই জেনুইন লোক, কোনো বাটপারি নাই, কিছু নাই। উনি আমাকে সরাসরি বললো, দেখো ভাই, তোমাকে আমি হেল্প করতে পারি, এখন কিভাবে হেল্প করতে পারবো, আমি তোমার কেসটা নিব, এ করব সে করব, বাট কেসটা হেরে যাবা তুমি। মাঝখান থেকে যে খরচগুলো হবে পুরো ফাও। খরচ হবে, আগের খরচ সবকিছু প্লাস তুমি যেখানে থাকবা, এবং সত্যি কথা বলতে আমাকে ওইখানে থাকার আমি অফারও পাইছিলাম। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমি বলবো যে আমি কিন্তু ওখানে চাইলে থাকে যেতে পারতাম, মানে লুকায়া পলায়া। লুকায়া, বিয়ে করে, আচ্ছা, মানে যে কোনো কিছু। আপনি তো জানেন যে না, এই ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে আপনি জাস্ট পাসপোর্টটা ফেলে দিয়ে হাত উঠায় বলবেন যে আমার যাওয়ার জায়গা যাওয়ার নেই, জায়গা নেই। আপনি থেকে যেতে পারবেন। এবং আমাকে অনেকেই পরে দুই বুদ্ধি একজনকে দিছে, যখন হ্যাঁ। জানছি, এবং আমাকে বলছে বিয়ে করো, অ্যাসাইলাম করো, অথবা কিছু মানে আছে, অনেক রাস্তা আছে, তুমি হ্যাঁ, খালি উকিল ধরো, তোমার রাইখা রাইখা দিতে পারবে। এবং সত্যি কথা বলতে তখন থাকার চান্সও ছিল, অনেকেই থাকছে, এবং আমি নিজের চোখে অনেকে দেখছি অ্যাসাইলাম করা, বা আপনার ডাবল এজ মহিলাকে বিয়ে করা, আচ্ছা, আচ্ছা, বা রংধনু ক্যাটাগরিতে যাওয়া, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলা মানুষ করে। কিন্তু আমার কাছে মনে হয়েছে না, এটা তো মানে আমার বিবেকের এগেনস্ট, এটা তো সম্ভব না ভাই, এটা তো আমি না। এটা তো আমি না, এটা তো আমাকে তো হবে না। তো আমি চাইলে থেকে যেতে পারতাম, আজকে তো আমার পাসপোর্ট টাসপোর্ট হইতো, এবং বাংলাদেশের মানুষ ওই যে এইটাই দেখে, ওইটাই দেখে, পাসপোর্টটাই দেখে তুমি পাসপোর্টটাই কি দেখে, করছো তুমি। হ্যাঁ, মানে ফেসের। যেমন খুব কমন একটা সমস্যা এখন, যেটা আগেও ছিল এখনো বাংলাদেশে ফেস করে, যে বিশেষ করে বিয়ের ক্ষেত্রে যখন সম্বন্ধ আসে বা হ্যাঁ, হয়, ধরো তোমার বোন বা
আত্মীয় স্বজন, খালা খালা ফুপু কারো বিয়ের হ্যাঁ। সম্বন্ধ আসছে, ছেলে কি করে? ছেলে ছেলে বিদেশ থাকে। ছেলে বিদেশ থাকে, বিদেশে কি করে? কানাডা থাকে, হ্যাঁ, ছেলে বিদেশ ছেলে কই থাকে? ছেলে কি লন্ডনে করে? থাকে। সে ওখানে বাটপারি করে হ্যাঁ। না কি করে, এটা হ্যাঁ। দ্যাট মিন্স সে বিদেশ থাকে মানেই দ্যাটস ইট, তার সাত That's কোণ it. মাপ। আমার তা- বোনের আর বিয়ে কি- বিয়ে আসছিল, আমি বলছে ছেলে পর্তুগাল থাকে। আচ্ছা, আমি বলছি এটা কোনো প্রফেশন হতে পারে না। পর্তুগাল সে কি করে? পর্তুগাল সে কি করে? পর্তুগালে সে যদি সৎ কাজও করে, লেটস সে সে কনস্ট্রাকশনের কাজ করে, হ্যাঁ। এটাও বলতে হবে তাহলে যে হ্যাঁ। পর্তুগালে সে কনস্ট্রাকশনের কাজ করে, ইটস ফাইন, It's totally fine, totally fine. টোটালি ফাইন। কিন্তু পর্তুগালে সে ভিসার ব্যবসা করে, হ্যাঁ। বা পর্তুগালে সে ওয়ার্ক পারমিটের ব্যবসা করে, হ্যাঁ, বা মানুষের ঠকায় বা খায়, মানুষের হ্যাঁ, ঠকায় খায়, ধান্দাবাজিগুলো চলে। যার- এটা এটা করে যদি সে পর্তুগালের পাসপোর্টও থাকে তার, আমার বোন বিয়ে করলে পরের দিন পাসপোর্ট পাবে, ওইটার আমার দরকার নেই। সেটাই। তো এটা আসলে বিবেক, এটা নিজের হচ্ছে আপনার সেলফ আইডেন্টিটি যেটা আর কি। তো আমি চিন্তা করে দেখলাম যে আমি কয়েকদিন চিন্তা করছি কিন্তু যে আমি কি এই স্টেপ গুলা নিবো নাকি, আচ্ছা। কারণ আমার বয়স তখন মোটামুটি 23, আমার বিয়ে হওয়ার মানে ইটস নট এ, বিয়ে করলে কেউ কিছু বলবে না। তো মহিউদ্দিন ভাই আমাকে অ্যাডভাইস গুলা দিল যে তুমি এমন একটা বয়সে আছো যেখান থেকে রিস্টার্ট করা কোনো ব্যাপারই না, পারি না। তুমি আবার রিস্টার্ট করো। তো আমি ওই জিনিসগুলা ইয়া করলাম, চিন্তা করলাম, আমি বললাম আসলেই তো, মানে আমি যদি এগুলা করি, হ্যাঁ, সোসাইটির কাছে 5 বছর বা 10 বছর পরে আমার অনেক কিছু হয়ে যাবে, পাসপোর্ট দেখে আমাকে দেখে ইয়া করবে, 7 খুন মাপ হয়ে যাবে। 7 খুন মাফ হয়ে যাবে, কিন্তু নিজের বিবেকের কাছে আমি কি বলবো, তখন আমি ডিসাইড করি আমি একদম চলে যাব, আমি কোনো ধরনের মানে ওভার স্টে করবো না। হুম, হুম, হুম। তো তখন আমি কি করি, আমি ওই রওনা দিই, এবং এয়ারপোর্টে আমাকে একটা বাঙালি পুলিশ বর্ডার গার্ড যে সে আগায় আসে, এসে বলে যে তোমার পাসপোর্ট, মানে ইংলিশে বলে, হ্যাঁ। তারপর আমাকে একটা রুমে নিয়ে আমাকে সবকিছু জিজ্ঞাসা করে, এবং সেও আমাকে সেম অ্যাডভাইসটা দেয় হ্যাঁ। যে তুমি ডিটেনশন সেন্টারে থাকার মতো ছেলে না, ঠিক আছে, তোমার তুমি যেই উদ্দেশ্যে চলে যাচ্ছ, কারণ উনি আমাকে জিজ্ঞাসা করছে তুমি তো চাইলে ফাইট করতে পারো, এটা কেন করতেছো না? তো তখন আমি ওনাকে এভাবে বলি আর কি যে এটা অনেক লম্বা প্রসেস, এই সেই, আমি এগুলো খোঁজ করছি, এবং আমি আবার নতুন করে স্টার্ট করতে চাই, এই জন্য আমি চলে যাচ্ছি। কিন্তু তুমি চাইলে বিয়ে শাদী করতে পারো না, বাঙালি কমিউনিটির অভাব আছে নাকি? কত ডিভোর্সি মহিলা আছে, তুমি তো ইয়াং ছেলে, তোমাকে দেখলেই বিয়ে করবে, মজা করতেছে। তো আমি বললাম না আঙ্কেল, এটা হবে না, না, আমাকে দিয়ে হবে না, আমি আমি দেখি সামনে কি আছে। তো তখন সে খুব খুশি হয়ে, এবং সে আমাকে, তবে সে একটা ভালো জিনিস করছিল, সে আমাকে বলছিল যে হ্যাঁ সবকিছু তোমার এগেইনস্টে আছে, বাট ওই লোকগুলোর নাম দিয়ে যাও যার সাথে তুমি যোগাযোগ করছো এসে, এবং আমি তাদের সবকিছু ডিটেলস দেই। তো জানি না কি হয়েছে বা কি হবে, কোনোদিন হইলে হইতে পারে। তো উনি আমাকে চেনেন, তো আমি কাতারে চলে আসি, এবং তখন আরো আমার বেশি স্ট্রাগল শুরু হয় কাতারে। মানে আমি, ফ্যামিলির একটা প্রেশার হ্যাঁ, ছিল, ফ্যামিলির একটা প্রেশার, এক্সপেকটেশন, expectation যে ফ্যামিলির চাইতে তো সোসাইটি, কারণ কাতারে, সামাজিক যে প্রেশার একটা, হ্যাঁ, ওরে কাতারে আল্লাহ। তো মোটামুটি সবাই বাঙালি, আর বাঙালির একটু দোষ গুণ সবকিছু একটু এটা একটু বেশি বেশি খুঁচায় আর বেশি কি। খোঁজে বা ইয়া করে। হ্যাঁ। তা আমি এটা শুধু কাতারে না, সারা এটা বিশ্বে। এটা তুমি পোল্যান্ডে এখন দেখো বা হ্যাঁ, পর্তুগালে যাও, যেখানে সেই সবাই এই যে ও কত বেতন হ্যাঁ, পায়, এ কত কত বেতন বেতন পায়, পায়, ওর কয়টা দোকান, এর কয়টা দোকান, কয়টা এই ওর দোকান। 3টা কেন, হ্যাঁ। এইভাবে ফাইটিং। আল্লাহ যে আমারে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আমি যে বুঝি মাসে না, মাসে 10,000 টাকা কামাই, যে আমি খুব সুখে আছি, বুঝি না, আলহামদুলিল্লাহ। মানে আমার কোনো নাই। প্রথমত পোল্যান্ডে আসার জন্য তো মানুষ তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আমি দেখছি মাথা ইয়া হয়ে গেছে। ফার্স্ট অফ অল এইটাই হচ্ছে প্রথম স্টেপ পোল্যান্ডে আসার জন্য, বা ইউরোপের কিছু কিছু যেগুলো দেশগুলো এখন ভালো করতেছে। তো তারপরে যদি এখানে এসে মানে আপনি তো অনেক ফেমাস, আপনি এটা, আপনি ওইটা, মানে কথাবার্তা মানে আছে না, মানে ইন্টারেকশনের শুরুতে এই জিনিসগুলা, আমার মনে হয় বাংলাদেশ থেকে মানুষজন আসার আগে স্কিল তো ডেভেলপ করবেই, তার হ্যাঁ, আগে যে জিনিসটা ডেভেলপ করা আসা, ম্যানার শিখে আসা উচিত। ম্যানার শিখে আসা উচিত, আর হার্টটাকে ক্লিন করে আসা উচিত, মানে একদম একটা ভ্যাকুয়াম মারা উচিত, হ্যাঁ, 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 এটাই। যে এরকম। তো পরে কাতারে আসি, কাতারে আসার পরে তো মানে আস্তে আস্তে ঘরে বিষয়টা ইয়া হয়, এবং একটা সময় হঠাৎ করে ভূমিকম্প হয়ে যায়, তখন আমি বলি যে আমি তুমি যাবো না। তুমি প্রথমে বলছিলা না যে না, কি আমি প্রথমে যে ভয়ে, প্রথমে তো হ্যাঁ, আমি আমি ভিতরে ভিতরে অনেক চেষ্টা করতেছি যে কিভাবে কিভাবে বলি জিনিসটাকে জিনিসটা ইনফর্ম রিকভার করে করা ফেলি। যায়, হ্যাঁ, হ্যাঁ। রিকভার করা যায়, এবং আবার এদিকেও ঠিক করা যায়, যে পরে দেখি যে না, আমার সবকিছু আমার এগেনস্টে। তখন আমি বাধ্য হই আমার আব্বু আম্মুকে ইয়া করতে, এবং জানা তারা উচিত। খুবই কষ্ট পায়, তারা অনেক দুঃখ পায়, এবং তারা আমাকে অনেকটা ইয়া ভাবে, মানে তখন বোঝা ভেবে ফেলে, এবং আমি এটা তাদের দোষ দিই না,
কারণ তারা আমার পিছনে একটা হিউজ ইনভেস্টমেন্ট করছিল, আমি যেটা বললাম হুম। শুরুতে, 20,000, যে প্রত্যেক 21,000 বছর ডলারের মতো, 20,000 ডলার দেওয়া কিন্তু খুব চারটিখানি কথা এটা না। এটা খুবই এবং আব্বুর এক্সপেন্সিভ। জব গেছিল, তারপরেও আব্বু অনেক কষ্ট করে করে এই টাকাগুলা এটা ম্যানেজ করে ম্যানেজ দিছে। করছিল, এবং ওইটাতে আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছিল। তা আমি যখন কাতারে ফিরি এবং আমি দেখি যে আমার আব্বু আম্মুর অবস্থা 3 বছর আগে যা ছিল এখন তা নাই, তারা এখন ছোট্ট 2টা রুমের বাসায় আছে, আগে একটা বড় বাসা ছিল আমাদের। আব্বু যেহেতু জব নাই, হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ। এত মানে লেভিশ লাইফ স্টাইল করে লাভ নাই, এবং তারা চাচ্ছে আমি বের হলেই যাতে তাদের একটা মানে আবার ব্যাক টু তাদের যে নর্মাল জীবনযাপন সেটা ওটাতে চলে যায়, আসে। সেটা তাদের এক্সপেকটেশন, তাদের কথাবার্তায়, তাদের ইয়াতে। তো আমি হয়তো বলতে যাই, তারা ওইটা বলে ফেলে, তখন আমি কিভাবে বলবো, হুম, 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 হুম। মানে খুবই ডিফিকাল্ট হয়ে গেছিল আমার জন্য বলাটা। তো যাই হোক, এরপরে আমি আব্বু আম্মু অনেক কষ্ট পায়, এবং আমি অনেক কষ্ট পাই, আমার বন্ধু বান্ধব সবার হুম, সাথে হুম। আমি আস্তে আস্তে শেয়ার করা শুরু করি। সবাই আমাকে বলে যে দেখ, আসলে এখনো কিছু শেষ হয়ে যায় না, তুই চাইলে কাতারে এখন জব করতে পারবি, কাতারে সেটাই। বিজনেস করতে পারবি। বাংলাদেশ থেকে তো অনেকে কাতারেও আসতে পারে না। হ্যাঁ, কাতার নিয়েও তো মানুষের অনেক হ্যাঁ। কি না স্ট্রাগল না? তো সেই ক্ষেত্রে আমাকে একটা আঙ্কেল আমাকে বিজনেস অফার দেয়। আঙ্কেলটা আমাকে খুব সাপোর্ট করছিল, হ্যাঁ, কারণ হ্যাঁ। ওই টাইমে ওই আঙ্কেলটাই আমার পাশে ছিল বলতে গেলে, মইনের আব্বু। তো কারণ মইন অস্ট্রেলিয়ায় থাকতো, আমার আচ্ছা, আচ্ছা। একই জায়গায় কাজ করতাম, তো মইন বলতো যে ভাইয়া যে পরিমাণ কাজ করতে পারে এটা আমরা মানে কল্পনারও বাইরে। তো সেই ক্ষেত্রে আঙ্কেল ওর থেকে জানতো যে আমি কাজ হার্ড করি, ওয়ার্কিং আমি যে খুবই এটা। হার্ড ওয়ার্কিং একটা মানুষ, যা হয়েছে ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এবং উনি টিচার মানুষ ছিল, তো উনি খুবই মানে একটু ভেবে চিন্তে সবকিছু জাজ করে। তো এরপরে আমাকে বিজনেসের জন্য বলে, আমি বলি যে না, আমি আমি পড়বো, কারণ আমি তখন রিয়েলাইজ করি কি, আমি যদি এখন থেমে যাই, এই যে 12 বছরের যে ইনভেস্টমেন্ট হুম, ক্লাস হুম। 1 থেকে 12, এটা এটা পুরা তো পুরা তো ড্যামেজ। ড্যামেজ, হ্যাঁ। এই রাত জেগে পড়া, আম্মু আম্মুর মায়ের খাওয়া, বা মানে এমবিসিতে যে পরীক্ষা এম্বাসিতে দেওয়া। যে কষ্ট করে পরীক্ষা দেওয়া, হ্যাঁ, পড়াশোনা তো খুব খুব সহজ না। হ্যাঁ, সহজ তো পড়াশোনা এই জিনিসগুলা মনে হবে যেন আমি একটা পোটলাতে পেঁচায়া ফালা দিলাম। সমুদ্রে ফেলাই দিলাম। মানে পড়াশোনা অবশ্যই মানে শুধু সার্টিফিকেটের জন্য না, বাট আছে না ওইটাকে ব্যবহার করা, শিক্ষা, শিক্ষাটা। শিক্ষাটাকে যে ইউজ করা, যে মানে সামনে আগায় নেওয়া হুম, হুম, নিজেকে, হুম, এটা আর হবে না। তখন আমি কি করলাম, চোখ বন্ধ করে আমি একটা বছর টার্গেট করলাম, যে 2013-তে গিয়ে আমি যখন 17-তে ব্যাক কর, 16 শেষের দিকে ব্যাক করলাম, আমি চিন্তা করলাম 17-তে আমার টার্গেট হবে কাতারেই টাকা ইনকাম করা, আচ্ছা। যেমনেই হোক, হারাম তো না, হালাল ওয়েতে হালাল ওয়েতে একদম। যেমনেই হোক টাকা আর্ন করা। এবং তার আগে টার্গেট হবে যে আমাকে 18-তে আমি ভর্তি হব কোথাও, 18-তে আমি কোনো ইউনিভার্সিটিতে আবার নতুন করে ভর্তি হব অ্যাজ এ ফ্রেশার। হুম, 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 হুম। এবং আমাকে তাইলে কি করতে হবে, আগে বাজেট করতে হবে, বাজেট করতে হবে যে কত টাকা লাগবে। কত টাকা এবং আমি এই টাকাটা এফোর্ড আব্বু করতে পারবো আম্মুর কিনা? কাছে চাবো না, কারো কাছে চাবো না, আমি নিজের পকেট থেকে দেবো। আমার দরকার নাই আর আমেরিকা, কানাডা বা অন্য অন্য দেশে। তখন আমি ডলার কান্ট্রি একদম আউট করে দিই, আচ্ছা। নো ডলার কান্ট্রি। আমার বাজেট যেখানে, তখন আমি মনে করেন যে এই টিউশন পড়াই কিছু, কারণ আমি আগেও টিউশন পড়াইতাম। আচ্ছা। স্কুলে যখন ছিলাম, এই যে ছোট ছোট ভাইরা ছিল হুম, হুম, যারা সীমান্তরা বলতে পারবে, আমি এদেরকে টিউশন পড়াইতাম। তো আমি আবার ওই জিনিসটা চালু করি, এবং আমি অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলতাম, ওইখানে আমার আম্পায়ারিং কোর্স টোর্স করা ছিল, আমি শনি রবিবারে কাতারে আম্পায়ারিং করতাম, আচ্ছা। আবার এক বেলা খেলতাম, খেলেও কিছু টাকা পাইতাম, আবার আম্পায়ারিং করে কিছু টাকা পাইতাম। এবং যে গরম, 45 ডিগ্রিতে আপনি সকালবেলা একবার খেলবেন, এরপরের 45-40 ডিগ্রিতে আপনি আম্পায়ারিং করবেন, এটা মানে কি বলবো, মানে আপনারে কেউ মনে করেন সোনাতে রেখে দিছে সারা দিন। সারাদিন। হায়, হায়। বাট আমি ওই যে বললাম, আমাকে করতে হবে, 1 বছর কষ্ট করতে হবে। তো তারপরে আমি এভাবে খোঁজা শুরু করেছি, প্রতিদিন আমি কিছু হুম, হুম, কিছু হুম, খুঁজি, হুম, হুম। এটা পাই ওটা পাই, কোর্স মিলে না। আবার আমার একটা টার্গেট ছিল যে আমি যে অস্ট্রেলিয়ায় পড়ছি, এই সাবজেক্ট গুলোকে আমি ইউজ করব, আচ্ছা, যাতে আচ্ছা। আমার কোর্সটা শর্ট হয়ে আসে, বা হুম, হুম, আমি হুম, হুম, হুম। একটা এক্সট্রা বেনিফিট পাই। তো এগুলো মেলে না, মেলে না, মেলে না, এভাবে মেলে না। পরে 2000, এদিকে আমার পরিশ্রম চলতেছে হুম, হুম, হুম। যেমনে যা পারি। মাঝে মধ্যে আমার ফ্রেন্ডদের এর পরিচিত কিছু ইয়া ছিল, ওনার থেকে গাড়ি নিয়ে ওই উবার মেরে দিতাম, আচ্ছা। বা বলতাম যে আপনি 3 ঘন্টা রেস্ট করেন, আমি আমি 3 ঘন্টা ওভার উবার মারতেছি মারি। যে। আর কাতারে ওইভাবে চেক হয় না আসলে আচ্ছা, উবারের জিনিসটা, কারণ লিমোজিন সার্ভিস গুলা ব্যক্তি মালিকানাধীন দেওয়া। আচ্ছা। তো ওইভাবে ওই যে ওইভাবে হচ্ছে ভিডিও দিয়ে ভিডিও চেক চেক করা, করে। ওটা ছিল না তখন।
তো মানে যখন ফ্রি পাইতাম কিছু না কিছু একটা করতাম। কারণ এখানে যেটা বলি যে এই যে বাইরে গেছিলাম, সবচেয়ে শিক্ষা হয়েছে জীবনে, ইউ ক্যান ডু এনিথিং। ছেলে মানুষের কাজ করতে কোনো লজ্জা কিছু নাই। বার্গার কিং এ কাজ করছি, ফার্স্ট শিফটের ডিউটি কি ছিল, এক ডিজেবল লোক টয়লেটে পু করে গেছে, টয়লেট পেপার ব্লক হয়ে আছে, ওইটা তুলতে হবে। সো ওইটা যদি তুলতে পারি জীবনে প্রথম শিফট বার্গার কিং এ, তাহলে সবই পারবো। সবই করতে পারবো, হ্যাঁ। সো কাজ কাজ সবচেয়ে বড় নিয়ে কাজ। আমার কোনো, এখনো আমাকে আমি এখানে ব্যাংকে চাকরি করি, তো কি হয়েছে, আমাকে আপনাকে বলেন না যে কালকে এই কাজটা করবা, যে গার্ডেনে এটা লোক আছে, চলো 10 জন লাগবে, আমি যদি ফ্রি থাকি ভাই আমি চলে যাব। কারণ আমি কাজ নিয়ে কোনো সময়, মানুষ যা খুশি বলে বলুক যে ব্যাংকে চাকরি করে অনেক টাকা পায়, তারপরে আবার এটা করে, কেন আশ্চর্য। আমি তো চুরি করতেছি না, আমি তো কারো কাছ থেকে 8 লাখ টাকা 10 লাখ টাকা নিচ্ছি না, না, সেটাই। তাই না? আমি আমার শ্রমটা এখানে দিচ্ছি, ওটার বিনিময়ে আমি টাকা নিচ্ছি। তো তারপরে আমি ওইভাবে করে আস্তে আস্তে ইয়ে করে আমি একদিন জব ফেয়ার, একটা ইউনিভার্সিটি ফেয়ার হয় কাতারে, আচ্ছা। ইউরোপের সব ইউনিভার্সিটি এখানে যায়। তা আমি ওই দিন কি কারণে ফেসবুকে ওই লিঙ্কটা পাই এবং সাথে সাথে আমি চলে যাই। চলে যাওয়ার পরে আমি ওইখানে বিভিন্ন ইউনিভার্সিটির যেই টেন্ট গুলো আছে, আমি বিভিন্ন ডেস্কে গেলাম। আমার আমার জার্মানিতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, যেহেতু জার্মান খুব ভালো ফুটবল খেলতো, এসে ওই যে আবার ঘুরে ফিরে ওই যে খেলাধুলা, হ্যাঁ। খেলাধুলা আসতেছে মাথায়। তো জার্মানিতে গেলাম, বাট জার্মানির প্রসেসটা আমার কাছে মনে হলো একটু লেন্দি, টাইম লাগে, একটু টাইম লাগবে। কিন্তু আমার তো টার্গেট হচ্ছে 18তে আমাকে ইউনিভার্সিটিতে যুক্ত হবে। তারপরে আমি অস্ট্রিয়ায় গেলাম, এবং অস্ট্রিয়া, টু বি অনেস্ট, অস্ট্রিয়া আমার অলমোস্ট হয়ে গেছিল। অস্ট্রিয়াতে আমার স্কলারশিপ সহ সবকিছু হয়ে গেছিল, কিন্তু সেম ওই অস্ট্রিয়াতে একটু টাইম কনজিউমিং, ওয়েট করতে হবে 1 বছর। এরপরে আসছে গেল পলস্কা। পলস্কা বিয়া হয়ে চারবোনা ফ্ল্যাগ, পলস্কার সামনে আসলাম। পলস্কার কাউন্টারে কিন্তু কেউ নাই, আচ্ছা, খালি মানে কোনো লাইনই নাই। লাইনের নেই, কিছু নেই। এখন এইখানে একটা ট্রিক, এটা এরা যারা নতুন বিদেশ এসে চিন্তা ভাবনা করতেছে তাদেরকে বলবো যে ভাই, এমন জায়গায় যাও যেখানে ক্রাউড নাই, ক্রাউড নেই। তুমি দাম পাবা এবং তোমার কম্পিটিশন কম থাকবে, তুমি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে, অনেক অপশন পাবা, এই সেই। ঠিক আছে, যেমন তোমাকে একটা হোটেলে 1 প্লেট ভাত দিলে, একটা তরকারি দিলে তোমার অপশন নাই, বাট তুমি একটু টাকা খরচ করে, একটু কষ্ট করে সময় নিয়ে একটা 3-4টা ডিশের বুফেতে যাও, ওইখানে অপশন আছে, তো তুমি টেস্ট করতে পারবে। তো আমি কি করলাম যে এইখানেই যাব, এটা কেন, এটা খালি, এখানে কেউ নাই, ব্যাপার কি, এটা তো ইউরোপের কান্ট্রি। তখন আমি গুগল টুগল করে লেভানডস্কি বাইর করলাম, চপিন বাইর করলাম, ঠিক আছে, মিউজিশিয়ান বাইর করলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সব দিকে আসতেছে। আমি কই এ তো হট কান্ট্রি, এর হিস্টোরি আছে, এর অনেক হিস্টোরি আছে, এবং সেন্ট্রাল ইউরোপ। আমি বললাম যে, এবং তখন ব্রেক্সিট নিয়ে একটা কথা হচ্ছিল, আমি কি করলাম, ওইখানে বসে আমি ইনস্ট্যান্টলি কিছু আর্টিকেল পড়লাম। ওইখানে আমি দেখলাম যে ব্রেক্সিটের যে প্ল্যানটা হচ্ছিল, এই দিক দিয়ে পোল্যান্ড কিছুটা সাপোর্ট দিচ্ছিল, যে ব্রেক্সিটের পরের স্টেপে বিভিন্ন বিজনেস গুলাকে পোল্যান্ড কেমনে নিতে পারে। হ্যাঁ, তখনই তো পোল্যান্ডের যে কর্পোরেট বুম, তখনই তো হয়েছে এটা। তো তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, ব্রেক্সিট হইতেও তো 2-3 বছর লাগবে, একদিনে তো হবে না, কারণ তখন ওরা গণভোটের প্ল্যান করতেছে। তখন আমি মানে আরো জিনিসটা আমার কাছে না, মানে কি ইন্টারেস্টিং লাগলো, যে ঠিক আছে না, এইটার তো ফিউচার আছে। আর আমি তখন চিন্তা করলাম যে আমি তখন চিন্তা করা শুরু করছি যে 2-3 বছর পরে কি হবে, তাই না? যখন আমি পড়াশোনা শেষ করব, তখন দেখলাম না, 2-3 বছর পরে তো এটার ফিউচার মনে হচ্ছে ভালো, কারণ এই যে ব্রেক্সিটের পরে বিভিন্ন ধরনের ইয়া হওয়ার একটা চান্স আছে। আর ওই যে বললাম ক্রাউড নাই, এ নাই সে নাই। তো তখন আমি কি করলাম, ওদের ডেস্কে আমি বসলাম, বসে আমি ওদের থেকে সবকিছু জানলাম, এবং আমি খরচও জানলাম যে কি খরচ হবে না হবে। এবং তখন ওরা আমাকে বললো যে ওদের কারেন্সিটা পিএলএন যেটা, এটা দেখলাম কাতারি রিয়ালের বরাবর। তো আমার মনে করেন বাজেটে মিলে যাচ্ছে, কারণ আমি অস্ট্রেলিয়া থেকে কিছু ইয়া পাইছিলাম, পেনশন পাইছিলাম অ্যারাউন্ড $5-6 হাজার মতো। আর হচ্ছে আপনার, সো বেসিক্যালি 20-25 হাজার রিয়াল আমার কাছে মানে 30-এর মতো হয়ে গেছিল ওইখানে কাজ করে বা খেলাধুলা করে। তো আমি চিন্তা করলাম ফার্স্ট ইয়ারের টিউশন ফিস হচ্ছে আপনার 4,000 ইউরো, মানে আপনার হচ্ছে 16,000 জলতি, আর ধরেন হাবিজাবি খরচ মিলে 20,000, তাও আমি 10+, আমাকে কিছু টাকা তো সাথে রাখতে হবে। তো আমি একদম ওইখানেই বললাম ইয়েস, আমি ফর্ম ফিল আপ করলাম। এবং ও আমার আরেকটা টার্গেট ছিল যে
স্কলারশিপ, কারণ আমি জানতাম যে ইউরোপে সবাই নাকি স্কলারশিপ নিয়ে পড়তে আসে, প্রত্যেক, হ্যাঁ, সবাই নাকি শুনি স্কলারশিপ নিয়ে পড়তে আসে, তো স্কলারশিপটা কেমনে পাওয়া যাবে?